প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি TVN24 এর নিয়মিত আয়োজন TVN অনলাইন দেখার জন্য। সাথে আছি ডক্টর সজল আশফাক। দর্শক, আপনারা জানেন যে আমাদের অনুষ্ঠানটি নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হচ্ছে এবং এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমাদের সাথে থাকেন একজন চিকিৎসক এবং একটি বিষয়ের উপর আমরা কথা বলি এবং সেই বিষয়ের উপর আমরা বিভিন্ন আলোচনা করি এবং চেষ্টা করি একটা দিক নির্দেশনা দিতে। দর্শক, আজকে আমরা কথা বলবো খুবই সাধারণ একটি বিষয়, কিন্তু আমার মনে হয় যে এটি নিয়ে প্রায়শই আলোচনার দরকার আছে। সেটি হচ্ছে হাইপারটেনশন। আজকে আমরা হাইপারটেনশন নিয়ে আলোচনা করব এবং একই সাথে শুনবো হাইপারটেনশন নিয়ে নতুন কোনো তথ্য আছে কিনা। এবং আজকে আমাদের এই আলোচনায় অংশ নেবেন নিউ ইয়র্ক থেকে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আসুন পরিচিত হই ডাক্তার মঞ্জুর মোর্শেদের সাথে। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ শ্রদ্ধেয় ভাজন ডক্টর সজল আশফাক ভাই, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেই সাথে টিভিএন 24-কেও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য। সেই সাথে দর্শকবৃন্দকে অনেক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকেও। তো যেটা বলছিলাম যে আমাদের আজকের বিষয় হচ্ছে হাইপারটেনশন। তো প্রথমেই স্বাভাবিকভাবেই অনুষ্ঠানের শুরুতেই যে জিনিসটা আসলে আমাদের দর্শকদের একটু ধারণা দেওয়া উচিত, যদিও হয়তো অনেকেরই ধারণাটা আছে। হাইপারটেনশন হাইপারটেনশন আমরা কখন বলবো, হাইপারটেনশন বিষয়টা কি? জি, সর্বপ্রথমে আমি বলি হাইপার টেনশন দুটি ওয়ার্ড। হাইপার মিন্স বেশি। আমরা যখন বেশি কিছু বলে থাকি তখন সেটাকে হাইপার বলে থাকি। যেমন আমরা হাইপার অ্যাক্টিভিটি, হাইপার থাইরয়েডিজম, এরকম। হাইপার মিন্স বেশি। টেনশন এখানে বলা হচ্ছে যে ব্লাড প্রেশারকে। তো যখন আপনার হার্ট খুব বেশি পাম্প করবে, আপনার যে আমাদের যে বিভিন্ন আর্টারি গুলো আছে, এই আর্টারিয়াল ওয়ালের এগেনস্টে যখন হার্ট বেশি পাম্প করবে এবং প্রেশারটা যখন বেশি, তখন এটাকে আমরা হাইপারটেনশন বলে থাকি। এবং সাধারণত যদি ছোট্ট ভাবে বলি, সাধারণত 140 যেটি উপরের সিস্টোলিক ব্লাড প্রেশার এবং নিচেরটা হচ্ছে যে 90 ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। এই 140 ওভার 90 কিংবা তার উপরে হলে আমরা তখন হাইপারটেনশন বলে থাকি। জি, অনেক ধন্যবাদ। দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ডাক্তার মঞ্জুর মোর্শেদ যেভাবে বললেন যে কখন আমরা হাইপারটেনশন বলবো। তো এবার একটা বিষয় জানতে চাই যে হাইপারটেনশন আসলে খুবই আলোচিত একটি বিষয় এবং সবসময় আপনারা যারা হৃদরোগ বিশেষজ্ঞ আছেন, আপনাদের কাছে এটা একটা চ্যালেঞ্জ এবং রোগীদের কাছেও অনেক সময় রোগীরা হয়তো বুঝে উঠতে পারেন না যেটা কতটা গুরুত্বপূর্ণ এটা নিয়ন্ত্রণ করা, কিন্তু তারপরও আপনারা নিশ্চয়ই সেটা বোঝেন এবং সেজন্য আপনারা রোগীদেরকে অনেক কথা বলে থাকেন। এই বিষয়ে কোনো পরিসংখ্যান আছে কিনা যে কি পরিমাণ মানুষ, কত সংখ্যক মানুষ এই হাইপারটেনশনে আক্রান্ত হচ্ছে বা হয়, এবং সেটা আপনারা কিভাবে বোঝেন, সেটা মেজার করেন কিভাবে? জি, এখানে বিভিন্ন ধরনের সিডিসি বা অন্যান্য অনেক ইনস্টিটিউশন আছে যারা আপনার এই ব্লাড প্রেশার কিরকম, আমেরিকাতে কিরকম, ওয়ার্ল্ড ওয়াইড কিরকম, এগুলি যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো একটি সমীক্ষা দেখা গিয়েছে 2021 থেকে 2023 দিকে about 48% মিন্স ইউএস অ্যাডাল্ট পপুলেশনে হ্যাজ এ ব্লাড প্রেশার আছে। তার মানে প্রায় অর্ধেকের মতো পেশেন্টদের আপনার এই ব্লাড প্রেশারটা আছে। আর যদি গ্লোবালি যদি চিন্তা করেন, তাদের বয়স ধরেন 30 থেকে 79 ইয়ার্স ওল্ড এর মধ্যে গ্লোবালি দেখা গিয়েছে 1.28 বিলিয়ন আপনার পপুলেশন ব্লাড প্রেশার আছে। এটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তার মানে অ্যাডাল্ট পপুলেশনের, ওয়ার্ল্ড পপুলেশনের আপনার প্রায় 30%, তার মানে হচ্ছে অলমোস্ট 1/3, মিন 3 জনের মধ্যে 1 জনের ব্লাড প্রেশার আছে। এবং 46% যাদের ব্লাড প্রেশার আছে তাদের অর্ধেকেরও বেশি বা অর্ধেকেরও কাছাকাছি তারা জানেই না যে তাদের ব্লাড প্রেশার আছে। তো সুতরাং এই জিনিসটার গুরুত্ব এত বেশি যে বুঝতেই পারতেছেন, যাদের ব্লাড প্রেশার আছে তাদের অর্ধেকও জানে না যে তাদের ব্লাড প্রেশার আছে। এবং ওয়ার্ল্ড পপুলেশন, তারপর ইউএস পপুলেশন যে আমরা বললাম, বুঝতেই পারতেছেন অলমোস্ট 1/3 of the world population has blood pressure আছে। তার মানে বুঝতেই পারতেন যে এটা কত সিগনিফিকেন্ট বহন করে থাকে। সেটাই, আমি সেই আলোচনায় আসবো যে যারা জানেই না যে তাদের হাইপারটেনশন আছে এবং তারা কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে ভবিষ্যতে, সেটা আমরা শুনবো। তার আগে যদি একটা বলেন যে আবার সেই পুরোনো কথাই আসছে, আপনি যেহেতু বলেছেন যে হাইপারটেনশনের একটা মোটামুটি একটা ধারণা দিয়েছেন যে কোনটা হাইপারটেনশন। তো নর্মাল ব্লাড প্রেশার কোনটা? আমরা যেটা বলি না যে ব্লাড প্রেশার নর্মাল আছে, কখন আমরা বলবো যে রক্তচাপ স্বাভাবিক?
জি, ডক্টর সাজুল ইসফাক ভাই খুবই সুন্দর প্রশ্ন এটি। সাধারণত আমরা বইয়ের ভাষায় যদি একটা জাস্ট এভারেজ হিসেবে বলে থাকি যে ধরুন একটা 70 কিলোগ্রাম পেশেন্টের ব্লাড প্রেশার আমরা মোটামুটি 120, 80 প্লাস মাইনাস এদিক সেদিক আমরা এটিকে নরমাল বলে থাকি। কিন্তু ব্লাড প্রেশারটা প্রত্যেকের ক্ষেত্রে একটা ভ্যারি করে থাকে। যেমন একটা ছোটখাটো একটা মানুষের যেমন 5 ফিট, তারপর ধরুন আপনার 110 পাউন্ড পেশেন্টের, ওমেনদের ব্লাড প্রেশারটা কিন্তু আপনার এরকম নাও থাকতে পারে, আরো একটু কম থাকতে পারে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে ব্লাড প্রেশারটা ভ্যারি করে থাকে। তো ব্লাড প্রেশার যেহেতু এটা বয়স অনুযায়ী, বডি মাস ইন্ডেক্স অনুযায়ী অনেকটা ভ্যারি করে থাকে, তবে সাধারণত আমরা যেটা বুঝে থাকি, আমরা সবাই মনে করে থাকি 120 থেকে যদি আপনার 130, 35 এটি ধরুন নরমাল ব্লাড প্রেশার, আর নিচেরটা যদি 80 থেকে 85 বা কিংবা তার নিচে হলে এটি নরমাল ব্লাড প্রেশার ধরে থাকি। জি, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে রক্তচাপটা মাপতে হবে, তাই না? মানে রক্তচাপ মেপেই বোঝা যাবে যে তার হাইপারটেনশন আছে কিনা, মানে এছাড়া তো আর অন্য কোনো উপায় নেই, তাই না? মানে রক্তচাপ মাপাটাই হলো মেইন বিষয়। তো যাই হোক, তো সেক্ষেত্রে এই মাপামাপির কথা যদি আসি, তো সেক্ষেত্রে তো একটা জিনিস আপনারা সবসময় বলেন সব রোগের ক্ষেত্রে, যে স্ক্রিনিং করা। হ্যাঁ, সেটা ক্যান্সার থেকে শুরু করে সাধারণ অনেক রোগের ক্ষেত্রে আপনারা স্ক্রিনিং করার কথা বলেন। তো এই স্ক্রিনিংটা কিভাবে করা যায়? এটা কি এমন যে আপনার অফিসে রোগীরা আসলেন, আপনারা তো প্রত্যেকবারই তার রক্তচাপ মাপেন, ভাইটালস এর মধ্যে তো রক্তচাপ আছে, সেটা আপনারা মাপেন, সেটাই কি এক ধরনের স্ক্রিনিং, না তার বাইরেও আরো কোনো স্ক্রিনিং এর দরকার আছে? জি। সাধারণত ডাক্তারদের অফিসে আসলে ভাইটালসটা মাপা হয়ে থাকে, তার মধ্যে ব্লাড প্রেশারটা মাপা হয়ে থাকে। তো সাধারণত ইউএস প্রিভেন্টিভ টাস্ক ফোর্স, যেটা ইউএসপিএসটিএফ বলে থাকে, এটি এক ধরনের আপনার স্ক্রিনিং এর জন্য ওদের একটা নিজস্ব গাইডলাইন আছে। আর তাছাড়া প্রত্যেকটা স্পেশালিটি বোর্ডেরও গাইডলাইন আছে। তো যেটা ইউএস পিএসটিএফ যেটা আমরা বলছি, ইউনাইটেড স্টেট প্রিভেন্টিভ সার্ভিস টাস্ক ফোর্স, উনারা বলেন যে যাদের বয়স 18 বছর কিংবা একটু আহ, তার চেয়ে বেশি, ইয়ারলি একটা স্ক্রিনিং থাকতে হবে। এবং বিশেষ করে যাদের বয়স 40 ইয়ার্স ওল্ড কিংবা যাদের অলরেডি রিস্ক আছে হাই ব্লাড প্রেশার, তাদেরকে প্রতিটা ভিজিটে আপনার ব্লাড প্রেশারটা মাপতে হবে। তো ব্লাড প্রেশার আপনারা জানেন এটি খুবই সাইলেন্ট ডিজিজ। এটির জন্য অনেক সময়, ম্যাক্সিমাম সময় আপনার সেই ধরনের কোনো সিমটম থাকে না, এই জন্য এটাকে সাইলেন্ট কিলার বলা হয়ে থাকে। যদি আপনার ব্লাড প্রেশার হাইপারটেনসিভ আর্জেন্সি বা হাইপারটেনসিভ ইমার্জেন্সি হয়ে থাকে, তখন হয়তো কিছু ধরনের সিমটম থাকতে পারে, যেমন নেক পেন হতে পারে, একটু মাথা ঘোরা হতে পারে, ডিজিনেস হতে পারে, অস্বস্তি লাগতে পারে, হ্যাঁ, তারপর আপনার মাথা ব্যথা হতে পারে, এই ধরনের অনেক কিছু হতে পারে। কিন্তু ম্যাক্সিমাম সময় এটি যেহেতু সাইলেন্ট কিলার, সিমটম হয় না, তখনই আপনি নিজেও জানবেন না যে আপনার ব্লাড প্রেশার আছে কিনা। তো এই ব্লাড প্রেশারটা স্ক্রিনিং করতে হলে আপনারা যখনই ডাক্তারের কাছে যান, বিশেষ করে যে কোনো কিছুর জন্য, যেমন ধরেন ডায়াবেটিস বলেন, কোলেস্টেরল বলেন, বা অন্য কোনো যে কোনো আপনি ইমার্জেন্সিতে যান, এটি কিন্তু মাস্ট আপনাকে চেক করবে যে আপনার ব্লাড প্রেশারটা কিরকম আছে। কিন্তু যাদের ফ্যামিলি হিস্ট্রিতে হাইপারটেনশন আছে, যাদের লাইফ স্টাইলটা একটু ভিন্ন, যাদের একটু ওবেসিটি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্লাড প্রেশারটা কিন্তু স্ক্রিনিং করতে হবে। তো এটি বলছি আপনার অ্যাডাল্টের জন্য, যদি পিডিয়াট্রিক অবশ্যই একটু ভিন্ন ধরনের। জি। হ্যাঁ, সেটাই। মানে আমি তাহলে তো যখন বাচ্চারা ডক্টর অফিসে যায় রেগুলার চেক আপে বা হোয়াটএভার, যে কোনো কারণে যায়, আমার তো মনে হয় না সবসময় তাদের রক্তচাপ মাপা হয়। তো সেক্ষেত্রে কি মানে তাদের জন্য স্ক্রিনিংটা কেমন হবে, পেডিয়াট্রিক স্ক্রিনিংটা? জি। তো আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স এগেইন তাদের একটা নিজস্ব গাইডলাইন আছে, স্ক্রিনিং প্রসেস আছে, রিকমেন্ড করে থাকেন যে সাধারণত অ্যানুয়ালি, বিশেষ করে বাচ্চাদের বয়স যখন 3 ইয়ার্স হয়ে থাকে, তখন আপনার এই ব্লাড প্রেশারটা অন্তত মাপা দরকার। আর যদি ফ্যামিলি হিস্ট্রিতে হাই ব্লাড প্রেশার থাকে কিংবা বাচ্চাটা যদি একটু দোষ হয়ে থাকে, মোটা হয়ে থাকে, হ্যাঁ, তখন আপনার এবং হাই রিস্ক যদি থাকে, তাহলে প্রতি ভিজিটে যখন পিডিয়াট্রিশিয়ানের কাছে যাবেন, তখন এই ব্লাড প্রেশারটা মাপা উচিত। আচ্ছা, তো রক্তচাপ তো আপনারা মাপছেন, হ্যাঁ, তো আমার কথা হচ্ছে যে উচ্চ রক্তচাপের রোগী হিসাবে কাউকে যখন আসলে আপনারা ডায়াগনোসিস করেন যে হ্যাঁ এই রোগীটার উচ্চ রক্তচাপ আছে, সেটার জন্য কি কি মানে প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়? যে রেগুলারলি প্রত্যেকটা ভিজিটে, মানে একটা ভিজিটে তার রক্তচাপটা একটু বেশি পেলেন, হ্যাঁ, নর্মালের চেয়ে বেশি, তখনই কি তাকে বলে দিবেন যে ওনার উচ্চ রক্তচাপ আছে, নাকি পরবর্তী অন্য কোনো প্রক্রিয়া আছে যেটার মাধ্যমে একটা সময় যে আপনারা সিদ্ধান্ত নেন যে এই রোগীটার, এই ছেলেটার বা এই বয়স্ক মানুষটার
উচ্চ রক্তচাপ আছে এবং ওনার চিকিৎসা দরকার, বা উনি উচ্চ রক্তচাপের রোগী হিসাবে চিহ্নিত হলেন, সেটা কিভাবে? জি। তো প্রথমত যখনই আমরা ডাক্তারের কাছে যাই, তখন অনেকের হয়তো একটু ব্লাড প্রেশারটা একটু আ বেশি থাকে বেশি টেনশনে। থাকে। এটিকে আমরা হোয়াইট কোট সিনড্রোম বলে থাকি। কিন্তু আপনি যখন বাসাতে থাকেন তখন আপনার সেরকম ব্লাড প্রেশার হয় না। তো এটি থাকে না। মেক্সিমাম সময় এটি অ্যাকসেপ্টেড, হ্যাঁ? তারপর আবার হুম, অন্য হুম, সময় যদি আপনি কথার কথা একটু দৌড়ে আসলেন কিংবা আপনি কোনো স্ট্রেসে আছেন কিংবা হুম, 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 যেকোনো কিছু এইরকম অবস্থা হলে ব্লাড প্রেশারটা হাই থাকে। তো আমরা যখন ব্লাড প্রেশারটা মাপি তখন এটাই একটু মাথায় রাখতে হয় যে একটু কাম এনভায়রনমেন্ট এ ব্লাড প্রেশারটা মাপা হয়েছে কিনা কিংবা উনি বাসাতে ব্লাড প্রেশারটা মাপেন কিনা, তো অনেকটা প্লাস মাইনাস অলমোস্ট সেম নাম্বার হুম, কিনা, হুম, এগুলা দেখতে হয়। তো এই ব্লাড প্রেশারটা যখন দেখা হয়, প্রথম যদি আসে, যদি ব্লাড প্রেশারটা দেখি, আমি হুম, হুম, চেষ্টা করি যে অন্তত আরেকটা সেটিং এ, অন্তত ১ থেকে ২ সপ্তাহ অন্তর গ্যাপে আরেকটা সেটিং এ যাতে আবার ব্লাড প্রেশারটা মাপা হয়ে থাকে এবং এই ২ টি ব্লাড প্রেশারের মধ্যে যদি দেখি যে সামঞ্জস্যতা আছে, তাহলে বোঝা যায় যে হয়তো উনার ব্লাড প্রেশার আছে। এগেইন নাম্বারটা ডিপেন্ড করে কিরকম নাম্বার। এখন যদি কেউ যদি আপনার ১৭০, ১৮০ এই নাম্বারে আসে তাহলে খুবই হাই সাসপিশন দ্যাট দিস পেশেন্ট মাইট হ্যাভ ব্লাড প্রেশার। কিন্তু যদি কারো যদি হয়তো ধরেন ১৪০, ১৪৫, আম তখন একটু কোয়েশ্চেন মার্ক দিলাম, বা ১৫০ হলো, ১৬০, হ্যাঁ? তখন আবার আরেকটা রিডিং নেওয়া এটি বেটার মনে করে থাকি। তাছাড়া যদি পেশেন্টের যদি সে ধরনের কোমরবিডিটি যদি না থাকে, যেমন ওবেসিটি হুম, যদি না থাকে কিংবা অন্যান্য আরো অনেক যে ডিজিজ প্রসেস আছে, যেমন ডায়াবেটিস বলেন বা ফ্যামিলি হিস্ট্রিতে হার্ট ডিজিজ বলেন, এই ধরনের, তাহলে একটু চিন্তা করতে হবে, এই সমস্ত কিছু মাথায় রাখতে হবে। তো এগেইন অন্তত মিনিমাম যাতে একটা ২ টি সেটিং যাতে ব্লাড প্রেশারটা মাপা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর ১ম সেটিং এ যখন ব্লাড প্রেশারটা হুম, হুম, আমরা মাপি, দোনোটি আর্মের ব্লাড প্রেশারটা মাপতে হয় এবং দেখতে হয় যে অনেকটা প্রায় একই নাম্বার কিনা। কিন্তু যদি এটার মধ্যে যদি অনেক আকাশ পাতাল তফাৎ থাকে, তখন সেটি জি, একটু আরেক ধরনের একটা কোয়েশ্চেন মার্ক দিতে হয়। এবং এই ২ আর্মের মধ্যে যেটি ব্লাড হুম, প্রেশারটা হুম। সবচেয়ে হাই, সেটি আমাকে নিতে হবে পরবর্তীতে একসময়, যে এই নাম্বারটাই হচ্ছে যে উনার মোটামুটি একটা ব্লাড প্রেশার। ওকে, অনেক ধন্যবাদ, বুঝতে পারলাম বিষয়টা। তো এখন যেটা প্রশ্ন হচ্ছে যে, ধরেন আপনি মেপে বেশি পেলেন উচ্চ রক্তচাপ, এবং সেক্ষেত্রে আপনি যেটা বললেন যে তার অন্য কোনো অসুখ আছে কিনা সেটা আপনারা দেখেন, না হু, হু। পারিবারিক ইতিহাস আছে কিনা সেটা দেখেন, তার ডায়াবেটিস আছে কিনা, তার কতদিন থেকে এরকম একটু একটু বেশি আছে, তারপরে আপনি সিদ্ধান্ত নিলেন যে তার উচ্চ রক্তচাপ আছে, এটা আপনারা মেজার করে বুঝলেন। কিন্তু তারপরে কি সেই রোগীর আরো কোনো বাড়তি পরীক্ষা নিরীক্ষা দরকার হয়, যে এই ডায়াগনোসিসটাকে আরো বেশি প্রতিষ্ঠিত করার জন্য, বা এর ঝুঁকি বোঝার জন্য, বা যে কারণে হোক চিকিৎসার সুবিধার জন্য? জি। তো অবশ্যই খুবই সুন্দর প্রশ্ন। এটি যখনই ব্লাড প্রেশার আমরা মোটামুটি সাসপিশন করি কিংবা ডায়াগনোজ করে থাকি হাইপারটেনশন, প্রথমত আমরা জানি না এটা কত বছর পর্যন্ত উনার হাইপারটেনশনটা এইভাবে আ উনার ছিল। আমি আগেও হুম, বলেছি হুম, এটা সাইলেন্ট কিলার। অনেকে জানেনও না। আমি পরিসংখ্যানেও যেটা বলেছি, about 50% of people who had already blood pressure তারা জানেও না যে তাদের ব্লাড প্রেশার আছে। তো সুতরাং তাদের কি কোন ধরনের এন্ড অর্গান ড্যামেজ হচ্ছে কিনা? এন্ড অর্গান ড্যামেজ বলতে আমি যে এই যে হাই প্রেশার, এই হাই প্রেশার কিন্তু আপনার যেকোনো শরীরের অঙ্গে প্রত্যঙ্গে আপনার কিন্তু এফেক্ট করবে। সেটা কিডনি হোক, সেটা হার্ট হোক, এই ধরনের অনেক কিছু, হ্যাঁ? তো এই জন্য কিছু টেস্ট করা দরকার। প্রথমত আপনাকে জানতে হবে যে অ্যাম্বুলেটরি মনিটরিং, এটা সাধারণত আমরা অনেকে করি না, কিন্তু অনেক জায়গায় করা হয়ে থাকে যে 24 বা 48 আওয়ার্স এ যে একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে যে ব্লাড প্রেশারটা মাপা হয়ে থাকে, যে যেগুলি আপনারা হসপিটালে দেখে থাকেন অনেক সময়, যে কাপ লাগানো থাকে এবং এটি মেজার করা হয়ে থাকে। এই ধরনের অনেকটা যদি অ্যাম্বুলেটরি সেটিং মিনস আপনার বাসাতে এটা করা যায় কিনা সেটা দেখা যেতে পারে। আর ল্যাব টেস্টের ব্যাপারে আমাদের কিছু ল্যাব টেস্ট করতে হবে। যেমন নাম্বার 1 আপনার বেসিক যে ব্লাড টেস্ট, সিবিসি কমপ্লিট মেটাবলিক প্যানেল, তারপর কিডনি ফাংশন কেমন, লিভার ফাংশন কেমন, হ্যাঁ? তারপর এগুলো কিন্তু দেখতে হবে। আপনার ব্লাড গ্লুকোজটা কেমন, তারপর আপনার কোলেস্টেরলটা আছে কিনা এটা দেখা যেতে পারে। তারপর আপনার ইকিজিটা করা যেতে পারে যে আপনার এই ব্লাড প্রেশারের জন্য আন্ডারলাইং কারণে কিংবা কত বছরের কারণে কোনো হার্ট কোনো এনলার্জ হয়েছে কিনা, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হয়েছে কিনা, এটা ইকিজির মাধ্যমে দেখা যেতে পারে। তো এই যে ইসিজি কিংবা ইকোকার্ডিওগ্রামও আপনার একটা আন্ডারলাইং বেসলাইন করা যেতে পারে, যে মেক সিউর যে হার্টের যে মাসলটা আছে, লেফট ভেন্ট্রিকুলে, এগুলি কোনো মাসলটা কোনো থিক হয়েছে কিনা। তো এই যে ব্লাড প্রেশারের অনেক সময় এইগুলি মিনিমাম অনেক সময় এফেক্ট করে থাকে। এইজন্য এগুলো বেসিক একটা স্ক্রিনিং এর মধ্যে পড়ে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ডক্টর মঞ্জুর মোর্শেদ। তার মানে হচ্ছে যে একজন উচ্চ
রক্তচাপের রুগী মানে তার যখন ডায়াগনোসিস হয় মানে সেখানেই সেটা থেমে যাবে না, তার ওষুধপত্র দিবেন আপনি, সেটা তো আছেই, কিন্তু তারপরে তার সার্বিক অবস্থাটা কি, তার হার্টের কন্ডিশনটা কি, ওভারঅল কন্ডিশন মানে সব ধরনের কন্ডিশনটা আপনারা দেখবেন, এবং অন্যান্য রোগের অবস্থা কি যেগুলো আসলে তার ক্ষতির কারণ হতে পারে বা ইতিমধ্যে কোনো ক্ষতি হয়েছে কিনা, মানে মোটামুটি একটা সার্বিক ধারণা তার সম্পর্কে মানে বলা হয়। আপনি যেভাবে বললেন যে পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা, সেগুলো করে সেটাই আপনারা ধারণা করবেন। আরেকটা কথা বলছিলেন যে এক ফাঁকে যে তার রক্তচাপ মাপা দরকার, স্ক্রিনিং করা দরকার এই রোগীদের। তো এই রোগীদের তো অনেক সময় আপনারা বলেন যে বাসাতেও রক্তচাপ মাপার কথা বলেন। তো বাসাতে রক্তচাপ মাপার মানে কি, মানে কি এটার কি কোনো নির্দিষ্ট সময় আছে যে এই সময়টা মাপবেন, দিনে কবার মাপবেন, সেটার রেকর্ড কিভাবে রাখবেন, সেই রেকর্ডটা সংরক্ষণ করবেন এবং সেটা আপনাদের কাছে কি কোনো ফলো আপের সময় সেটা আপনাদের দেখাবেন? এ বিষয়ে যদি একটা গাইডলাইন দেন, আমার মনে হয় যে যারা দেখছেন দর্শক তাদের হয়তো তাদের উপকারে আসবে। জি, আমার আপনি নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক প্রোগ্রাম করেন এবং অবশ্যই ব্লাড প্রেশার নিয়ে হয়তো অনেকবার আলাপ করেছেন। তো আজকে এই অনুষ্ঠানে আমার মনে হচ্ছে যে এই প্রশ্নটাই হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি টেক হোম মেসেজ হয় এটি আপনারা একটু খেয়াল করবেন যে প্রথমত আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন আপনার এই যে আমরা যে রিস্টে যে ব্লাড প্রেশারটা আমরা মেপে থাকি সেটা কিন্তু রিকমেন্ড করেন না। এটিতে অ্যাকচুয়াল ব্লাড প্রেশারটা মাপা যায় না। ব্লাড প্রেশার যদি আপনার মাপতে হয় সেটা আপনার আর্মে যেটা আমরা কাপে দিয়ে মাপি সেটাই আপনার বেস্ট। এটা হচ্ছে যে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনও আপনার রেকমেন্ড করেছেন। যেই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে ব্লাড প্রেশার মাপার ব্যাপারে, নাম্বার 1 হচ্ছে যে আপনি যে অ্যাকুরেট ডিভাইসটা ব্যবহার করতেছেন কিনা, আপনার আপনি কাপটা ঠিক আছে কিনা, খুব স্মল কিনা কিংবা বিগ কিনা, এটি কাপটা সুন্দর মতো একটা কাপের নিচে দিয়ে একটা আঙ্গুল ঢুকিয়ে দেখবেন যে শুধুমাত্র একটা আঙ্গুল যেতে পারে কিনা, ঢুকছে। এরকম হ্যাঁ, এর থেকে বেশি টাইট কিংবা লুজ যাতে না হয়ে থাকে। এরপরে আমি একটা জিনিস বলবো, আপনাকে প্রিপেয়ার থাকতে হবে ব্লাড প্রেশারের আগে যে খুবই কমফোর্টেবল একটা চেয়ারে বসবেন এবং ব্যাকে এইভাবে হেলান দিয়ে বসবেন যাতে আপনি কোনো অবস্থাতে ড্যাংলিং ভাবে না থাকেন, এবং এই ব্যাক সাপোর্টেডটা অন্তত 5 মিনিটস আপনাকে থাকতে হবে। তারপর আপনার ফিটটা যে ফ্লোরের মধ্যে রাখছেন এটা কিন্তু ড্যাংলিং ভাবে ঝুলানো অবস্থায় থাকবে না, এরকম আপনি খুবই ফার্মলি সুন্দরভাবে আপনি যাতে ফ্লোরের উপর যাতে 2 পা খুবই প্যারালাল ভাবে আপনি সেটি রাখবেন। তারপর কোনো অবস্থাতেই আপনার লেগকে কিন্তু ক্রস করবেন না। আমরা অনেক সময় বসলে একটু আরামের জন্য হয়তো লেগ ক্রস করে থাকি, ওইটা করবেন না। তারপর ব্লাডার কিন্তু এমটি থাকতে হবে। আপনার হয়তো ব্লাডার, আপনি হয়তো ভোর 6টা বাজে ঘুম থেকে উঠছেন, আপনি তখন বাথরুম করলেন, 10টার দিকে হয়তো আপনার ব্লাড প্রেশারটা আবার মাপবেন। এই 4 ঘন্টার মধ্যে হয়তো আপনার অনেকটা হয়তো যেতেও পারেন। এরকম অবস্থা হলে হবে না। এমটি আপনার ব্লাডারটা এমটি করতে হবে। তারপর আপনার কোন ধরনের কফি, তারপর টি, এই ধরনের কিংবা হেভি ব্রেকফাস্ট 30 মিনিটস এর বিফোর আপনার ব্লাড প্রেশারটা কিন্তু আপনার কোনো অবস্থাতে করা যাবে না। কোনো অবস্থাতে আপনি স্মোকিং বা এক্সারসাইজ এই ধরনের কিন্তু ব্লাড প্রেশারের আগে করা যাবে না। এরপরে যে কাপটা যে পজিশন থাকবে সেই কাপটা আপনার কিন্তু এলবো বরাবর থাকতে হবে। হার্ট আছে, হার্টের বরাবর থাকতে হবে, এবং এই হ্যান্ডটা আপনার একটা যে কোনো একটা টেবিলের উপর সুন্দরভাবে যাতে থাকে সেদিকে খেয়াল করবেন। আমরা সবসময় এরকম অবস্থায় করে থাকি, এরকম আমি রেকমেন্ড করি না। আর অবশ্যই যে কাপটা যাতে কোনো অবস্থাতে যাতে টাইট না হয়ে থাকে, লুজ না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখবেন। তারপর আপনি 2টা মেজারমেন্ট করবেন অন্তত 1 মিনিট অ্যাপার্ট, এই 5 মিনিটস এর ভিতর, এবং খুবই কোয়াইটলি বসবেন যাতে ওই সময়ে কারোর সাথে যাতে কথাবার্তা না হয়ে থাকে, টেলিভিশন যাতে না হয়ে থাকে, কিংবা আপনি সেলফোন যাতে স্ক্রলিং না করে থাকেন। মোটামুটি কথা হচ্ছে যে আপনাকে রিল্যাক্স থাকতে হবে এবং ব্রিথ নরমালি। তো এইভাবে অবস্থায় আপনি ব্লাড প্রেশারটা মাপবেন এবং আপনি সেগুলি লিখে রাখবেন কোনো না কোনো জায়গায়। যখন আপনি আপনার ডাক্তার সাহেবের কাছে যাবেন হয়তো এগুলা দেখে নেবেন। আর আপনি আরেকটা জিনিস বলছেন যে কোন সময় নেবেন, সময়টা হচ্ছে যে খুবই ডিফিকাল্ট টু টেল। সাধারণত যে সময় আপনি সবচেয়ে রিল্যাক্স পজিশনে থাকেন, কোনো ওই সময় এই যে আমি এতগুলো কথা বললাম এগুলো থেকে যাতে আপনি একটু দূরে থাকেন, সেরকম অবস্থায় একটু কোয়াইট এনভায়রনমেন্টে আপনি তখন ব্লাড প্রেশারটা মাপবেন, এবং যে কোনো সময় মাপতে পারেন, তবে একটা নির্দিষ্ট এরকম রিল্যাক্স পজিশনে মাপলে বেটার হয়। আচ্ছা, কিন্তু যাদের ধরেন উচ্চ রক্তচাপ আছে তাদের ক্ষেত্রে কি দিনে একবার মাপাই যথেষ্ট নাকি দুবার মাপতে বলবেন, বা মানে উনি যদি দিনে জি, খুবই সুন্দর প্রশ্ন। এবং সাধারণত অনেকে এত হাইপোকন্ড্রিয়া হয়ে যায় যে অ্যানশাস হয়ে যায়
দিনের ভিতর জি, অনেকবার মেপে থাকেন এবং অনেকবার মাপেন। যখন তখন মেপে থাকেন। এগুলো আমি সাধারণত রিকমেন্ড করি না। এটা আরেক ধরনের anxiousness এ পরিণত হয়ে থাকে। সেটাই। একবার একটা কোয়াইট টাইমে একবার মাপলেই যথেষ্ট এবং আপনি আপনার সবসময় জানেন। আর আল্লাহর রহমতে একটু নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন যে আপনার কোন ধরনের সিম্পটম আছে কিনা, কোন ধরনের খারাপ হুম। লাগতেছে কিনা। হ্যাঁ? তো প্রতিদিন যদি একবার যদি মাপেন এটা জাস্ট এনাফ। জি, আরেকটা ছোট প্রশ্ন যেটা হচ্ছে যে আমরা ব্লাড প্রেশার যখন মাপতে যাই, তো অনেকেই নিজের ব্লাড প্রেশার তো নিজে মাপতে পারবেন না, মানে এটা তো অনেক সময় সম্ভব হবে না, কিন্তু ডিজিটাল মেশিন দিয়ে হয়তো সম্ভব হয়। তো ডিজিটাল মেশিন আর আরেকটা যেটা প্রচলিত যেটা মেশিন আমরা বলি, যে অ্যানালগ মেশিন যদি বলি, সেই মেশিনে যদি অন্য একজন মেপে দিতে হয়, তো সেক্ষেত্রে এই মেশিনের ব্যাপারে আপনি কোনটা প্রেফার করেন? তা এনালগ তো পুরোনো দিনের জিনিসগুলো আসলে আমরা পুরাতন বললেও এটার মধ্যে অনেক ভ্যালু থাকে। তো পুরাতন জিনিসগুলো যেগুলো আপনি বলছেন এনালগ বা ম্যানুয়ালি ব্লাড প্রেশার রিডিং ম্যানুয়াল, হ্যাঁ, এগুলি ম্যানুয়াল। সময়ের ব্যস্ততার জন্য তারপর একটু সামান্য হয়তো একটু স্কিলের প্রয়োজন এইজন্য হয়তো আমরা সবসময় আমরা ব্যবহার করতে পারি না। ওইটি কিন্তু হুম হুম বেস্ট। কিন্তু আপনাকে জানতে হবে কোন সময় আপনার কিভাবে আপনার সেটা রিডিংটা করতে হয় না করতে হয় যেই মাপবেন তাকে একটু হুম হুম। এই ব্যাপারে একটু 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 সতর্ক হতে হবে, সচেতন, knowledgeable দক্ষ থাকতে থাকতে হবে। হবে। জি। জি, আর বুঝতে না পেরেছি। হলে তার মানে হচ্ছে যে ডিজিটাল তো সবাই জি, ব্যবহার করতে ব্যবহার করতে পারেন। তারপরেও ডিজিটালের মধ্যে তো অনেক রকম মানে অনেক কোয়ালিটির বিষয় আছে। খুব জি, ভালো কোয়ালিটির ডিজিটাল মেশিন হয়তো ব্যবহার করা যেতে পারে। কিন্তু তারপরও ম্যানুয়াল যেটা আপনি বললেন যে সেটাই আসলে যদি কেউ মাপতে পারে সেটাতেই দক্ষভাবে মাপতে হবে। সেটা বলেছেন যে কোন নাম্বারটায় উনি মাপছেন সেটা একটা গুরুত্বপূর্ণ। তো যাই হোক, অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমরা একটু বিরতিতে যাব। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতিতে বিরতির পর আবার ফিরে আসবেন অনুষ্ঠানে। আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম অনুষ্ঠানে। আপনারা দেখছেন টিবিএন ওয়েলনেস, সাথে আছি ডাক্তার সজল আশফাক। আমাদের আজকের অতিথি নিউ ইয়র্ক থেকে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আজকে আমরা কথা বলছি হাইপারটেনশন নিয়ে। ইতিমধ্যে অনেক আলোচনা হয়ে গেছে, এবার আমরা একটু চিকিৎসা নিয়ে কথা বলতে চাই। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, চিকিৎসা প্রসঙ্গে যদি আসি, প্রথমেই আসে আমরা যেটা যারা একটু সচেতন তারা হয়তো জানেন যে অনেকগুলো বিষয় আপনারা বলেন, খাবার দাবারের কথা বলেন, লাইফস্টাইল চেঞ্জের কথা বলেন, তার মধ্যে এক্সারসাইজ একটা বড় ভূমিকা রাখে, এবং সাথে ওষুধপত্রের কথা বলেন। তো আসলে কি দিয়ে শুরু করা যায়, মানে এই চিকিৎসাটা আপনারা কি দিয়ে শুরু করেন? সবগুলোই একসাথে, নাকি শুধু ওষুধ, নাকি শুধু এক্সারসাইজ, শুধু মানে লাইফস্টাইল চেঞ্জ, নাকি খাবার দাবার, কিভাবে শুরু করেন জি, বা পরিকল্পনাটা কিভাবে হয়? জি, খুবই সুন্দর প্রশ্ন। যদি একটা ওয়ার্ডে যদি আপনি জানতে চান তাহলে আপনাকে মানে সবকিছু মিলিয়ে করতে হবে। আপনাকে লাইফস্টাইল নাম্বার 1 আমি আবারও রিপিট করছি লাইফস্টাইলটা আপনাকে মডিফাই করতে হবে। এই লাইফস্টাইলের মধ্যে আপনাকে হেলথি ডায়েট নিতে হবে। যেখানে আপনার লেস সল্ট এর ব্যাপার আছে। আপনারা জানেন সল্ট যদি বেশি ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে আপনার ব্লাড প্রেশারটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তারপর আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকতে হবে। আপনাকে একটা ভালো একটা ওজনের মধ্যে থাকতে হবে যেটাকে আমরা বিএমআই যেটার ব্যাপারে বলবি হেলথি ওয়েট। তারপর আপনার যারা স্মোকিং করে থাকেন তাদেরকে নো স্মোকিং এট অল, নো অ্যালকোহল এট অল অর ভেরি লিমিটেড অ্যালকোহল যারা আমি তো একদম নই অ্যালকোহলের ব্যাপারে। তারপর হচ্ছে যে আপনার স্লিপটা 7 to 9 আওয়ার স্লিপ এটি আপনাকে করতে হবে। এই লাইফস্টাইলের সাথে সাথে তারপর আপনার বিভিন্ন ধরনের মেডিকেশন আছে। জি, জি। তো ওষুধপত্রের ব্যাপারে তো অনেক রকম ওষুধ আছে। তো একটা বিষয় আমি শুনি, আমি একটু বলে নেই যদি প্রশ্নটা ভুলে যাই, জি, যে আপনি বলবেন তো ওষুধ পত্র। তা অনেকে বলেন কি যে আমাকে তো তারা যখন একজন রুগী আরেকজনের সাথে কথা বলেন, হয়তো তাদের মধ্যে তুলনা করেন, বলেন যে আমাকে তো আমার ডাক্তার একটা ওষুধ দিয়েছে, তো তোমাকে কেন 3টা ওষুধ দিল? তো হুম, এইগুলি প্রশ্ন আসে এবং তারা ভাবেন যে তার ডাক্তার হয়তো বেশি ওষুধ দিচ্ছেন, হয়তো মানে তার ডাক্তার হয়তো বুঝতে পারেননি, এই ধরনের একটা ধারণা কিন্তু অনেকের হয়। তো এই বিষয়টা আমি একটু জানতে চাই, এবং পাশাপাশি কি ধরনের ওষুধ দিয়ে শুরু করেন এবং ওষুধগুলো মানে কিরকম, মানে একটা হয় কি মানে দিনে 2বার খেতে হবে, 1বার খেতে হবে, সারা জীবন খেতে হবে, এই প্রসঙ্গগুলো কিন্তু রোগীদের মধ্যে আছে, এবং তাদের অনেকে আর একটা ধারণা, আমি অনেকগুলো প্রশ্ন করে নিচ্ছি একসাথে, আপনার বুঝতে সুবিধা হবে, যে বলে কি যে একবার ওষুধ শুরু করলে সারা জীবন ওষুধ খেতে হবে, কাজে অনেকে ওষুধ শুরু করতে দেরি করেন। তো আসলে কি বিষয়গুলি তাই? জি। খুবই কমপ্লিকেটেড প্রশ্ন। ব্লাড প্রেশারটা আপনার যে বিভিন্ন ওষুধের কম্বিনেশন দিতে হয় এটা ডিপেন্ড করে আপনার ব্লাড প্রেশারটা কেমন, কিরকম কোন স্টেজে ব্লাড প্রেশারের বিভিন্ন স্টেজ আছে। মোট কথা হচ্ছে যে ব্লাড প্রেশারটা কত হাই
এটির উপর নির্ভর করে। তারপর আন্ডারলাইং কি প্রবলেম আছে, যেমন ডায়াবেটিস আছে কিনা, কারো হার্ট ডিজিজ আছে কিনা, হ্যাঁ, তারপর কারো গাউট আছে কিনা, তারপর কারো বিভিন্ন ধরনের কত রকম প্রবলেম আছে না। তো এগুলি সবকিছু কিন্তু আপনার গ্যাদার করতে হবে। তো এগুলোর উপর ভিত্তি করে আপনার ব্লাড প্রেশারের ওষুধটা দিতে হয়। তারপর কারো কিডনি ডিজিজ আছে কিনা, এগুলোর উপর ভিত্তি করে এই ব্লাড প্রেশারের ওষুধগুলো দিতে হয়। তারপর আপনি বলছেন যে কোনো ডাক্তার সাহেব একটা ওষুধ দেন, 2টা ওষুধ দেন, 3টা ওষুধ দেন। এগেইন এটি ডিপেন্ড করে আপনার হাই ব্লাড প্রেশারটা কত, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন কিনা। রেজিস্ট্যান্ট হাইপারটেনশন মিন্স হচ্ছে যে কারো হয়তো একটা ওষুধে কাজ হচ্ছে না, 2টা ওষুধে কাজ হচ্ছে না, 3টা ওষুধে কাজ হচ্ছে না, তখন কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে মিক্স করতে হয়, এইভাবে এগুলি আপনার কম্বিনেশন প্লে করে থাকে। তো আন্ডারলাইং অনেক কিছুর উপর ডিপেন্ড করে। শুধুমাত্র ব্লাড প্রেশার ওষুধ একজন ভালো ডাক্তার কোনো অবস্থাতে যে শুধুমাত্র যে ওষুধ একটা দিয়ে দিলাম এরকম না। আপনাকে অনেক কিছু চিন্তা করতে হয়, আপনাকে বয়সের কথা চিন্তা করতে হয়। অনেক ব্লাড প্রেশারের ওষুধ খেলে আপনার ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। এখন আমার কাছে যদি একটা 30-40 ইয়ার্স ওল্ড যদি জেন্টলম্যান আসে, এমনকি 50-60 ডাজন্ট ম্যাটার, যদি এরা আসে, কিন্তু তার কাছে যদি এই জিনিসটা যদি যখন এফেক্ট করে থাকে, তখন তো ও তো আর কমপ্লায়েন্ট হবে না, মিন্স ব্লাড প্রেশারের ওষুধটা আর খেতে চাইবে না, তখন আমাকে অল্টারনেটিভ কিছু দিতে হবে। তার চেয়ে বরং এগুলি সবকিছু আপনার বিবেচনা করতে হয়। কেউ যদি আপনার গাউট হয়ে থাকে, আমি যদি একটা হাইড্রোক্লোরোথায়াজাইড দিয়ে দিই, তাহলে এটা আরো এক্সাসারবেট করবে। কারো যদি আপনার হাইপোনেট্রিমিয়া হয়ে থাকে, অনেক সোডিয়ামের প্রবলেম আছে, হ্যাঁ, তো এই ধরনের যদি হয়ে থাকে আমাকে সেইভাবে চিন্তা করতে হবে। কারো যদি হার্ট ডিজিজ থাকে, তাহলে আবার এই যে আপনি যে বললেন দিনে একবার কি 2বার এই ধরনের ওষুধ দিতে হবে। তারপর আবার কারো যদি আপনার কিডনি প্রবলেম হয়ে থাকে, কারো যদি আপনার কোনো ধরনের সাইড এফেক্ট হয়ে থাকে, বিভিন্ন পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ হয়ে থাকে, অ্যাঙ্কেল সোয়েলিং হয়ে থাকে, তাহলে এগুলো চিন্তা করতে হবে যে আপনার ওই ধরনের ভাস্কুলার প্রবলেম আছে কিনা, তাহলে কোন ওষুধটা দিতে হয়। তো এগুলো অনেক কিছু কিন্তু আপনার ম্যানিপুলেট করতে হয় যে আপনার ব্লাড প্রেশারের ওষুধটা কোনটি দিলে আপনার পেশেন্টটা স্যাটিসফাই থাকবে, পেশেন্টও আপনার কমপ্লায়েন্ট হবে, মিন্স রেগুলারলি নেবে। একটা পেশেন্ট যখন আপনার কোনো ধরনের সাইড এফেক্ট দেখা দেয়, তখনই আপনার জি। শুরু হয়ে যায় এই পেশেন্টটা ঠিক মতো ওষুধটা নেয় না এবং পরবর্তীতে যে কোনো কমপ্লিকেশনে ভুগতে পারেন। অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে ওষুধটা প্রয়োজন মতো দরকার হলে রোগী কথা বলবে আপনার সাথে, এবং দরকার হলে ওটা চেঞ্জ করা যাবে, এবং আপনি বিকল্প ওষুধ দেবেন। মানে জি। মুদ্রা কথা হচ্ছে যে উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে আনতে হবে, সেটা হলো বিষয়। হ্যাঁ, এটা একটা বিষয়। কিন্তু কিন্তু ওষুধ একেবারে বন্ধ করা তো যাবে না। আপনার মানে একজন চিকিৎসকের পরামর্শ ছাড়া তো ওষুধ হঠাৎ করে নিজে নিজে বন্ধ করা যাবে না, যেটা আমাদের মধ্যে অনেকে ভুলে অনেক রোগীরা করেন কি, যে খুব সাধারণ এটা, যে আমার রক্তচাপ তো এখন নর্মাল আছে, আমি কেন ওষুধ খাবো। কিন্তু ওনারা বুঝতে পারেন না যে এতদিন গতকালও যে ওষুধটা খেয়েছেন সেটার কারণেই আজকের রক্তচাপটা নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, ওষুধ বন্ধ করলে তো আবার নিয়ন্ত্রণহীন হয়ে যাবে, না, আনকন্ট্রোলড হয়ে যাবে। তো এই সহজ জিনিসটা অনেকে হয়তো বুঝতে পারেন না। তো সেটা একটা বিষয়, বন্ধ করা যাবে না চিকিৎসকের পরামর্শ ছাড়া, এটা বুঝলাম। আরেকটা কথা হচ্ছে যে মানে খুব সাধারণ একটা বিষয়, যে যদি 2-3টে ওষুধ থাকে উচ্চ রক্তচাপে, সেক্ষেত্রে এটা কি বাধ্যতামূলক যে আপনারা যেই সময়টা বেঁধে দেন সেই সময়টাতে খাওয়া উচিত, তা না হলে নিয়ন্ত্রণে একটু সমস্যা হবে? জি, খুবই সুন্দর প্রশ্ন। আগের একটু আপনার কমেন্টের উপর আমি আবারও এমফেসাইজ করে থাকি। ডক্টর সাজল আশফাক ভাই বারবার বলেছে কোনো অবস্থাতে আপনারা ওষুধটা ডিসকন্টিনিউ করবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। সেটি আমি আবারও এমফেসাইজ করছি। যদি ডিসকন্টিনিউ করেন, অনেক সময় আমরা সেটাকে বলি রিবাউন্ড হাইপারটেনশন, মানে আপনার ব্লাড প্রেশার যতটা ছিল তার থেকেও বেশি হয়ে যাবে এবং এটি যে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে। সুতরাং এটা করবেন না আপনারা। হ্যাঁ, এটি একটা জিনিস। আর কোনো কিছু যে ধরনের অনেক আমরা আসবো হয়তো বিভিন্ন ধরনের হার্বাল মেডিকেশন বা বিভিন্ন ধরনের ন্যাচারাল মেডিকেশন আমরা যেগুলো বলে থাকি, ওগুলো যদি খেয়ে থাকেন তাহলে ডাক্তার সাহেবের সাথে আপনারা আলাপ করবেন। আরেকটা জিনিস ভুলে যাওয়ার আগে বলি, যারা আপনার নরভেস বা ডেল্টায়াজাম বা অ্যামলোডিপিন খুবই কমন, যাদের ব্লাড প্রেশার আছে, এই ধরনের মেডিসিন গুলো নেওয়ার ব্যাপারে দয়া করে এই সমস্ত মেডিসিনের সাথে আপনারা গ্রেপ ফ্রুটটা নেবেন না। এটি ইন্টারেক্ট হয়ে থাকে এবং আপনার তখন এই ব্লাড প্রেশারটা কিন্তু আপনার কন্ট্রোল হবে না এবং মেডিসিনটা কাজ দেবে না। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস। গ্রেপ ফ্রুট আমরা অনেকেই পছন্দ করে থাকি, তো সুতরাং সেদিকে খেয়াল রাখবেন। আরেকটা প্রশ্ন সজল ভাই, আপনি লাস্টে কি না বলছিলেন এটি? যে মানে সময় মতো ওষুধ খাওয়াটা কতটা গুরুত্বপূর্ণ? রাইট, আপনি ওকে, মানে
ব্লাড প্রেশারের মেডিসিনটা যখনই নেবেন সবসময় চেষ্টা করবেন একই টাইমে নেওয়ার জন্য, কারণ আমাদের বডিতে একটা সার্কেডিয়ান রিদম থাকে, ইন্টারনাল যে একটা ক্লক আছে, তখন এটা বুঝতে পারে বাড়ি, হ্যাঁ আমি 9টা বাজে আমি ওষুধটা নিচ্ছি। তো সুতরাং অটোমেটিক একটা ব্রেইনও একটা কাজ করে, ব্রেইন মাইন্ড বলে একটা কথা আছে। তা আপনি ব্লাড প্রেশারের ওষুধটা নেবেন, ব্রেইনও জানে এবং ব্লাড ভেসেল গুলোকে যেভাবে রিল্যাক্স করে থাকে, যে মেডিসিনে যেভাবে কাজ করে থাকে, সেভাবে একটা বডি একটা অভ্যস্ত হয়ে গেছে এবং জানে। তো সুতরাং আপনারা সবসময় চেষ্টা করবেন ওই টাইমে নেওয়ার জন্য। যদি ভুলে যান, এমন না যে বিরাট একটা অসুবিধা হয়ে গেছে, এরকম না, চেষ্টা করবেন। মাঝে মধ্যে তো একটু এদিক সেদিক হতেই পারে, এদিক কিন্তু সেদিক যখন হতেই পারে। মনে হবে তখনই আপনারা সেটা নিয়ে নেবেন ওষুধ। আচ্ছা, এবার একটু ভিন্ন প্রসঙ্গে যাই ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আমার মনে হচ্ছে আমাদের আলোচনা খুব সুন্দরভাবে এগুচ্ছে। প্রেগনেন্সি নিয়ে কথা বলি, কারণ প্রেগনেন্সিতে হাইপারটেনশন একটা বড় সমস্যা আমরা জানি, এবং এটা সবাই এখন মোটামুটি এ ব্যাপারে সবাই সচেতন। তো এই যে গর্ভাবস্থায় বা প্রেগনেন্সিতে যে হাইপারটেনশন হয়, মানে তার পিছনে কারণটা কি? মানে এটাকে আপনারা কিভাবে দেখেন? এই বিষয়টা কেন এত গুরুত্বপূর্ণ? জি, প্রথমত প্রেগন্যান্সি যখন হয়ে থাকে তখন মা বোনরা জানেন উনাদের বডিতে যে চেঞ্জ হয়ে থাকে, এটা হরমোনাল ইনফ্লাকচুয়েশন হয়ে থাকে, তারপর বেবিকে যে ফিট করতে হয়ে থাকে, তারপর অনেক ব্লাড সার্কুলেশন যে বেবির জন্য দরকার হয়ে থাকে, সবকিছু মিলে একটা মানে অনেক কিছু ঘটতে পারে। হ্যাঁ, তো এখানে আপনার হাইপোটেনশন হতে পারে, অনেক সময় হাইপারটেনশন হতে পারে। তো সাধারণত প্রেগন্যান্সি অবস্থায় যদি আপনার 20 উইকস এর পরে যদি কোনো মা বোনদের প্রেগন্যান্সি অবস্থায় যদি ব্লাড প্রেশারটা ধরা পড়ে, এটাকে আমরা বলি জেস্টেশনাল হাইপারটেনশন। মিন্স শুধুমাত্র প্রেগন্যান্সি ইনডিউস অবস্থায় এই ব্লাড প্রেশারটা হয়েছে, না হলে উনার আগে কখনো ছিল না। তো এই ব্লাড প্রেশারটা যখন হয়ে থাকে, তখন আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে এটি এলিভেটেড হচ্ছে কিনা কিংবা অন্য কোনো দিকে যাচ্ছে কিনা। যেমন এটি যদি হয়ে থাকে, অনেক সময় অনেক ফিটাসের উপর, বেবির উপর অনেক প্রবলেম সৃষ্টি করতে পারে, মায়ের উপর প্রবলেম সৃষ্টি করতে পারে। তো সেই জন্য আপনার তারপর ব্লাড প্রেশারটা কন্ট্রোল কিভাবে করতে হবে না করতে হবে, তখন একটু রিস্ক বা হাই রিস্ক ক্যাটাগরিতে প্রেগন্যান্সিটা পড়ে যায়, বিধায় এটাকে খুব সুন্দরভাবে একটা ম্যানেজ করতে হবে। আপনি সাধারণ মানুষকে যেরকম আমরা ব্লাড প্রেশারের ওষুধটা দিয়ে থাকি, সেই সমস্ত ওষুধগুলো সচরাচর প্রেগন্যান্সি অবস্থায় দেওয়া যায় না, কারণ অনেক আচ্ছা। মেডিসিন গুলো আপনার অনেক এফেক্ট করে থাকে বেবির উপর, মায়ের উপর। তো এই জন্য দেওয়া যায় না। জি, তার মানে হচ্ছে যে এই প্রশ্নটা আমি করতে যাচ্ছিলাম যে এক্ষেত্রে চিকিৎসাটা অন্যান্য সাধারণ যে হাইপারটেনশন, মানে তাদের মতো হবে না, এখানে বিশেষ একটা চিকিৎসার মধ্যে তাদেরকে দিতে হবে। অনেক ধন্যবাদ ডাক্তার মঞ্জুর মোর্শেদ। আরেকটা প্রশ্ন হাইপারটেনশন নিয়ে একটু করি, সেটা হচ্ছে যে আপনি বলছিলেন না যে তার নিয়ন্ত্রণে রাখতে হবে। তা আমরা অনেক সময় শুনি যে অনেকের ক্ষেত্রে তার একটা নিয়ন্ত্রণে আসে না, হ্যাঁ, হঠাৎ করে মানে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে বা শুরুতেই নিয়ন্ত্রণে আসছে না। তো সেক্ষেত্রে আসলে মানে কি ব্যবস্থা, মানে সেক্ষেত্রে কি এমন যে আপনার কাছে ফলো আপে যাবে, আপনি ওষুধপত্র দেখে দেখবেন, তার অবস্থা বুঝবেন, এবং আপনাকে আশা করবেন নিশ্চয়ই যে কোনো একটা সময় নিয়ন্ত্রণে আসবে? নিয়ন্ত্রণহীন অবস্থায় থাকবে, এটা কি সম্ভব? না, না। আপনি যেটা বলছেন সেটিকে কিছুক্ষণ আগে যেটি বলছিলাম, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন মিন্স একজনের ব্লাড জি। প্রেশার আছে, 2টো মেডিসিন দিলাম, তারপরেও কোনো কিছু হচ্ছে না। তো অবশ্যই তার লাইফস্টাইলকে দেখতে হবে। এখন যদি ওই ব্যক্তি যদি আপনার সবসময় বাইরে সল্টেড ফুড খেয়ে থাকে, ক্যান ফুড খেয়ে থাকে, লাইফস্টাইলটা সেরকম না, সেডেন্টারি লাইফস্টাইল ব্লা ব্লা ব্লা, এই সমস্ত সবকিছু ব্যাড বিহেভিয়ার যত আছে, ব্যাড বিহেভিয়ার বলতে আমি মানে বুঝাচ্ছি যেমন স্মোকিং, ড্রিঙ্কিং অ্যালকোহল, ড্রাগস, এই ধরনের অনেক কিছু। এগুলো যদি করে থাকে, তারপর ব্লাড প্রেশার ওষুধ দিয়ে কতটুকু আপনি কন্ট্রোল করতে পারবেন? আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে, এরপরে মেডিসিন দিয়ে চেঞ্জ করতে হবে। মেডিসিন দিয়ে আপনার একটিতে না হলে 2টি করা যাবে, বা 2টিতে না হলে 3টিতে করা যাবে, কিন্তু ব্লাড প্রেশারকে কন্ট্রোলে করতে হবে। এবং ইনশাআল্লাহ যে কোনো অবস্থায় যে কোনো ডাক্তারই আপনার ব্লাড প্রেশারকে আপনার কন্ট্রোলে আনবেনই। আপনাদের এই ব্যাপারে ভয় পাওয়ার কিছু নেই। না, সেটাই, মানে অনেকে হয়তো মানে একটু ভেঙে পড়েন যে আমার রক্তচাপ তো নিয়ন্ত্রণে আসছে না। মানে আসলে সেখানে তাকে রিয়েলাইজ করতে হবে কেন আসছে না। ওষুধপত্রই তো একমাত্র আসলে এটা নিয়ন্ত্রণের উপায় না। সেখানে আপনি যেটা বললেন, তার খাবার দাবার, তার লাইফস্টাইলের মধ্যে যেসব বিষয়গুলো আছে সেগুলো উনি যদি না মানেন, বা সেগুলো যদি মানতে না পারেন, বা না বোঝেনি, অনেক সময় অনেকে হয়তো বোঝেনি না, অজান্তে করে যাচ্ছেন, তো সেক্ষেত্রে তো আসলে নিয়ন্ত্রণে আসবে না। যেটা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। আরেকটা কথা আপনি ফাঁকে যেটা বললেন যে অল্টারনেটিভ মেডিসিন বা সাপ্লিমেন্ট, এগুলো অনেকেই খেয়ে থাকেন আজকাল। এ ধরনের কারণ আমরা যখন বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন ফার্মেসিতে যাই, আমরা বিভিন্ন অল্টারনেটিভ মেডিসিন দেখি, সাপোর্টিভ মেডিসিন দেখি। তো এগুলো অনেকে খাচ্ছেন। আপনি সেটা একটা কথা খুব গুরুত্বপূর্ণ ভাবে বলেছেন যে
এ ধরনের কেউ যদি কিছু খেয়ে থাকেন সেটা আপনাদেরকে জানাতে হবে অবশ্যই। তো এই ধরনের ওষুধের আসলে প্রভাব কি? এগুলি কি আসলে সাপোর্টিভ যদি বলি, কোনো সহায়ক ভূমিকা পালন করে? নাকি পুরোটাই প্লেসিবো, সান্ত্বনা সূচক? না নিশ্চয়ই এর পিছনে অন্য কোনো মানে স্বাস্থ্যকর ভালো দিক আছে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত এফডিএ বা যে বিভিন্ন রিসার্চিং বডি, এরা কিন্তু আপনার এই যে ন্যাচারাল মেডিসিনের উপর তেমন একটা রিসার্চ করেন না। এবং সেটি তাদের মনিটারি গেইন হোক, সেটি তাদের এভিডেন্স বেস মেডিসিন হোক, রিসার্চ কমতি হোক, যেটাই হোক, এদের উপর মানে খুব একটা রিসার্চ হয় না বিধায় আমরা তেমন একটা জানি না। কিন্তু এরপরও কিছু কিছু আপনার এদিক সেদিক একটু ছোটখাটো রিসার্চ হয়ে থাকে এবং কিছু ফল পাওয়া যায়। এগেইন আপনি সেগুলো নিতে পারেন এবং অবশ্যই সেটি আপনার ভালো ইনফরমেশন আপনাকে থাকতে হবে যে মেক শিওর আপনার অন্য কোনো ডিজিজ প্রসেস যাতে না থেকে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের তো অনেকেরই একাধিক আপনার বিভিন্ন ধরনের ডিজিজ থাকে, তো সুতরাং খেয়াল রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি সেগুলো নিতে পারেন, যেমন আপনি প্রতিদিন আপনি যেমন কথার কথা আপনি হাঁটাহাঁটি করলেন, যেমন আপনি বললেন যে না আপনি আজকে থেকে আপনি স্মোকিং করবেন না, যেমন আপনি বললেন যে না আমি আমার সল্ট খাওয়া থেকে আমি একটু কমাই দিলাম, যেমন আপনি বললেন যে আমি ভালো শাকসবজি খাবো, সবসময় বিরিয়ানি পোলাও এগুলা খাবো না। তো এই যে লাইফস্টাইলটা আপনি চেঞ্জ করছেন, সেটা আপনি কি জন্য করছেন? আপনি ভালোর জন্য করতেছেন। ঠিক তেমনি আপনার ব্লাড প্রেশারও যদি ওভারঅল যদি আপনি কমাতে চান, আপনি ভালো ফল-ফুল খান। তারপর আপনার বিভিন্ন ধরনের যদি হার্বাল যদি থাকে যদি আপনি মনে করেন যে এগুলা উপকার দিবে, খান। কিন্তু মেডিসিন কিন্তু একদম মেডিসিন যদি না নিয়ে শুধুমাত্র যদি এগুলোর উপর যদি আপনি যদি নির্ভর করেন, তাহলে আমরা বলতে পারবো না যে এই মেডিসিনটা আপনাকে এক্সাক্টলি আপনার গোল মতো কাজ দিবে কিনা। তো সুতরাং আমি বলবো না যে শুধুমাত্র মেডিসিন ছেড়ে সবকিছু আপনি ইয়ে করবেন। দেখেন আপনার ব্লাড প্রেশারটা যদি আপনি একটা দিয়ে আরম্ভ করলেন, আপনি লাইফস্টাইল চেঞ্জ করলেন, আপনার ওবেসিটিটা কমালেন, ওজন কমালেন, দেখবেন আপনার এমনি ব্লাড প্রেশারটা একটা কমে যাচ্ছে। আপনি যখন সল্ট কমাবেন, এগুলো হচ্ছে যে পরীক্ষিত, এগুলাতে আপনার ব্লাড প্রেশার কমবে। কিন্তু আপনি যদি বলেন যে আমি কি জবা ফুলের ওই গুঁড়া, এগুলো আমি শুনেছি জবা ফুলের ইয়া দিয়ে গ্রাইন্ডিং ফ্লাওয়ার দিয়ে আপনার ব্লাড প্রেশার কমতে পারে, হয়তো করে। তারপর আপনার গার্লিক হয়তো কমতে পারে, কিংবা আপনার বিট, যে আমরা যে ইয়ে থাকে বিট, যে লাল বর্ণের যে সবজিটা, সেটি খেলে আপনার ব্লাড প্রেশারটা, এগুলো তো অনেক নাইট্রিক অক্সাইড থাকে, এগুলো কিছু কিছু আপনার প্রমাণ আছে যে ন্যাচারাল মেডিসিনে আপনি কমাতে পারেন। কিন্তু একদিন আপনাকে দেখতে হবে আপনার ব্লাড প্রেশারটা কতটুকু। এক্স্যাক্টলি। তো ডাক্তার মঞ্জুর মোর্শেদ, এটাই আমি যেটা বুঝলাম আর কি, যে আসলে অনেকে যে বলেন না যে এই যে অল্টারনেটিভ মেডিসিন বা ন্যাচারাল যেগুলো সোর্স আছে বা যেগুলো পাওয়া যায় সেগুলো খেয়ে অনেকে বলেন যে আমার তো এটা খেয়েই রক্তচাপ নিয়ন্ত্রণে আছে। তো সেক্ষেত্রে একটা জিনিস কিন্তু তাদের বোঝা উচিত, তারা হয়তো লাইফস্টাইল চেঞ্জ করেছেন, তারা হয়তো খাবার দাবারের পরিবর্তন করেছেন, সেটারও কিন্তু একটা প্রভাব আছে। কাজী শুধুমাত্র সেই ওষুধের কারণে, সেই সব ওষুধেই ওনার রক্তচাপ নিয়ন্ত্রণে এসছে, মানে শুধু ক্রেডিটটা সেদিকে আসলে আমার মনে হয় দিলে ভুল হবে। হয় কি তখন হয় কি এই ধরনের জিনিস হবে কি বিপদ ডেকে আনবে হঠাৎ করে, কারণ আমি তো একটা ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি নিজেকে, কারণ আমি নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছি, নিজে নিজে বুঝতে যে এই জিনিসগুলোর কারণে আমার রক্তচাপ কমেছে, হয়তো সেটার জন্য না। আমি হয়তো আপনি যেটা বললেন যে আমি লবণ জাতীয় খাবার কমিয়েছি, আমি প্রচুর ব্যায়াম করছি, কিন্তু পাশাপাশি আমি আবার রসুনও খাচ্ছি, না রসুনের যে গার্লিক ক্যাপসুলও খাচ্ছি, কিন্তু সেটাই কারণে যে কমছে তা না, আমার ক্রেডিট সবগুলো কি দিতে হবে? তো অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠান শেষ করবো এবং শেষ ভাগে যেটা শুনতে চাই যে মানে ভবিষ্যতের কি মানে চিকিৎসা আছে উচ্চ রক্তচাপের জন্য? জি। তো রিসেন্টলি একটা এটা বেশ পপুলার হচ্ছে, বিভিন্ন বড় বড় মেডিকেল সেন্টারে অলরেডি এই প্রসিজারটা করছেন, সেটা হচ্ছে যে রিনাল ডিনার্ভেশন। আপনি অবশ্যই শুনেছেন যে রিনাল ডিনার্ভেশন হচ্ছে আমাদের যে রিনাল যে আর্টারি আছে, সেখানে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা আপনার অনেক সময় আপনার এফেক্ট করে থাকে এই ব্লাড প্রেশারটা আপনার উঠানামার জন্য। হ্যাঁ, তো অনেকে যাদের রেজিস্ট্যান্ট হাইপারটেনশন হচ্ছে, ধরেন 3টি 4টি মেডিসিন দিয়ে কোনো কাজ হচ্ছে না, তখন কি হয় ফিমোরাল ভেইন দিয়ে আপনার ক্যাথেটার ঢুকে আপনার যে রিনাল আর্টারি ওইখানে যে নার্ভ আছে ওইটাকে আপনার ডিনার্ভ করে দেওয়া হয়, মিন কেটে ফেলা হয়, যাতে আপনার ওই মেসেজটা যাতে ব্রেইনকে দেওয়া না হয়ে থাকে। আপনারা জানেন এগুলো অনেকটা সিগন্যালের মতো, হ্যাঁ, থার্মোস্ট্যাটের মতো। তো এই জিনিসটা যদি ইয়ে করে, তাহলে আপনার ব্লাড প্রেশারটা আপনার ভালো ফল পাচ্ছেন বলে রিসার্চাররা দাবি করতেছেন। কিন্তু আমি রিসেন্টলি আরেকটা রিসার্চ দেখছি যে যেরকম ভাবে মানে
বলা হয়েছিল সেরকম ভাবেও পাওয়া যাচ্ছে না। দেখা যাক ভবিষ্যতে আরো অনেক রিসার্চ হবে এবং দেখা যাবে। তবে মোটামুটি এটি হচ্ছে যে লেটেস্ট। আর তাছাড়া অনেক ধরনের নতুন অনেক মেডিসিন বের হয়েছে যেগুলো কিডনির উপরও আপনার কিভাবে ফাংশন করে থাকে, যাতে এই ব্লাড প্রেশারটা যাতে কন্ট্রোল করা হয়ে থাকে। অনেক ভালো ভালো মেডিসিন আছে যাতে আপনার কিডনির উপর যাতে এই ব্লাড প্রেশার যাতে কোনো অবস্থাতেই যাতে ক্রনিক কিডনি ডিজিজ কিংবা কিডনি ফেলিওরের দিকে যাতে না ফেলে, এই ধরনের অনেক কিছু আপনার নতুন নতুন মেডিসিনও বের হচ্ছে। সেটাই মানে আরেকটা হচ্ছে যে ডিনার্ভেশন কথা বল, নার্ভটা কেটে দেওয়া হবে। তো যে নার্ভটা কেটে দেওয়া হবে সেটা তো মানে একেবারেই কাটাই পড়লো, সেটা তো আর ভবিষ্যতে সেটা তো রিপেয়ার করার সুযোগ থাকছে না। কাজে এক্ষেত্রে সেই সিদ্ধান্তে যাওয়ার আগে নিশ্চয়ই আমার মনে হয় যে এই বিষয়ক যত স্টাডি আছে সেগুলো আরো যত মানে সুপ্রতিষ্ঠিত হবে তখনই সেটার প্র্যাকটিসটা শুরু হবে আমার মনে হয়। যাই হোক, ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আমরা অনুষ্ঠান শেষ করবো। আমার মনে হয় যে উচ্চ রক্তচাপ নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং খুব সাধারণ বিষয় নিয়ে কথা বলেছি। এ কারণে ডাক্তার মঞ্জুর মোর্শেদ সেটা গুরুত্ব দিলেন যে এই সাধারণ বিষয়গুলোই আসলে আমাদের অনেকের মধ্যে জানা নেই। আমরা শুধু ওষুধ খাচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, নিজেরা ব্লাড প্রেশারটা ঠিক মতো মাপছি না, কোনো রেকর্ড রাখছি না, দুটো প্রশ্ন করলে ডাক্তার সাহেব আমরা সেটার উত্তর দিতে পারছি না। এগুলো ঠিক না। আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রোগীর ভূমিকা অনেক বেশি এবং ওষুধই না, ডাক্তার ওষুধ লিখবেন, আপনাকে ফলো আপ করবেন, সবই করবেন, কিন্তু আপনার কিন্তু একটা দায়িত্ব আছে রোগী হিসাবে। সেই দায়িত্ব যদি আপনি পালন করেন, আর ডাক্তার মঞ্জুর মোর্শেদ অনেকবার বলেছেন এটা একটা সাইলেন্ট কিলার, আমাকে আগে জানতে হবে যে আমার উচ্চ রক্তচাপ আছে কিনা, যদি থাকে অবশ্যই সেটাকে গুরুত্ব সহকারে দেখতে হবে, তা না হলে কিন্তু আসলে যে কোনো ধরনের বিপদ হতে পারে। ডাক্তার মঞ্জুর মোর্শেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শেষ সাথে দর্শকবৃন্দকে অনেক সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আপনাদের হেলথকে সবসময় ভালো রাখবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো সময় কোনো প্রয়োজন হলে আমাকে বা অন্য কোনো ডাক্তার সাহেবকে যে কোনো সময় কল করবেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আমরা আজকে চেষ্টা করেছি উচ্চ রক্তচাপ সম্পর্কে একটা মোটামুটি ধারণা দিতে, এটি কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং বাদবাকি বিষয়ের জন্য কিন্তু আপনার যিনি ফিজিশিয়ান আছেন তিনি আসলে সঠিক ব্যক্তি আপনাকে সুপরামর্শ দেওয়ার ব্যাপারে। আমরা শুধুমাত্র আপনাকে সহায়তা করতে পারি। তো আগামীতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিভিএন এর সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।